আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ কি ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে, কি ভয়ঙ্কর আলাপ। দেখেন, এই নির্বাচিত সরকার যে উঠে পড়ে লেগেছে পুলিশ হত্যার কারণে বা জুলাইয়ের জন্য, সেই জুলাইয়ের লোকগুলাকে সবাইকে গড়পড়তা ইন্ডেমনিটি দিতে, দায় মুক্তি দিতে, তাহলে এই যে প্রমাণিত সত্য যে শুধুই পুলিশের গুলি, শেখ হাসিনার বাহিনীর গুলি, আওয়ামী লীগের গুলিতে মারা যায়নি, আরো কোনো আততায়ীর গুলিতে মারা গেছে, সেই সত্য তো এখন বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের লোক ফরহাদ মাজার বলছে, ফরহাদ মাজার এই লোকটা রহস্যজনক অনেকে বলে, কিন্তু আমার কাছে ঠিক রহস্যজনক মনে হয় না। আমার কাছে মনে হয় যা করে বুঝে শুনে করে, খুব মাপা হিসাবি। ওই ইউনুস জাহান এক টাইপের, সে ওই শান্তির কথা বলে, নোবেলের কথা বলে এক টাইপের ক্রিটিক্যাল ব্যবসায়ী না, ব্যবসা ছাড়া আর কিছু বুঝে না। ফরহাদ মাজারও ওয়ান কাইন্ড অফ সেরকম লোক। তারা ব্যবসা করে, তাদের প্রবর্তনা বিশাল ব্যবসা, এবং প্রবর্তনা নিয়ে বহু আলাপ সালাপ আছে, আমরা সেটা যেতে চাই না, স্বামী স্ত্রী মিলেই করে। এর বাইরে ফরহাদ মাজার বাংলাদেশে আমি জানি না সে কতটুকু এই দেশের উপকারের জন্য চিন্তক হিসেবে পরিচিত, কিন্তু কতটুকু কি করতে পেরেছে, তার অবদান কি আছে, গিট্টু লাগানো ছাড়া আমার জেনারেশনে আমি দেখিনি। তার বহু ফলোয়ার আছে, বহু তাকে রেসপেক্ট করে ভাব শিষ্য আছে। যে লোক তার স্ত্রীকে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাতে পেরেছে, এটা ফরহাদ মাজারের জন্যই হয়েছে। ফরহাদ মাজারই তো শেখ হাসিনার বিরুদ্ধে বহু গুটি চেলে টেলে সেই যোগ্যতায় ফরহাদ মাজারের স্ত্রী হয়েছে ইউনূসের উপদেষ্টা। আর যত রকম প্রভাব প্রতিপত্তি সবকিছুই তারা দেখিয়েছে। এই জন্যই হয়তো বোধহয় মাঝে মধ্যে দুইটা ককটেল টকটেল তার বাসায় পড়েছিল। তার স্ত্রীকে সেখানে দিয়ে সে আবার ইউনূস সরকারের শেষের দিকে মাঝে মধ্যে ইউনূসকে বাস দেওয়া কিছু কথাও বলেছে। এগুলো পুরোটাই একটা সাজানো নাটক ছিল। সেই লোক যখন এরকম ভয়ঙ্কর একটা কমেন্ট ছাড়ে, এমন ভয়ঙ্কর একটা তথ্য আমাদের সামনে দেয়, তখন অবাক হওয়ার বিষয় না? কতটা ভয়ঙ্কর দেখেন। তারা কি নিজে নিজেই আস্তে আস্তে থলের বিড়াল বের করে দিচ্ছে? ফরহাদ মাজার এক জায়গায় বলছে, ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি 24শে জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফরহাদ মাজার, এটা উত্তর মানুষের কাছে আছে, মানুষের মুখে মুখে আছে, মানুষের ভেতর ভেতর আছে। দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, আপনারা যে যত কথাই বলেন যে ইউনূসের সঙ্গে গিয়েছে, 2 বছর ছিল, লোকটা প্রশ্নটা তো তুলেছে, ইউনূসের সরকারের ভেতরে থেকে তুলেছে, যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব তার হারাতে হয়েছে। সেই এম সাখাওয়াত হোসেন বারবার বলেছেন যে স্নাইপারে নিহত মানুষ দেখেছে, দেখা গেছে 24শে আগস্টের হত্যাকাণ্ডে। আমার প্রশ্ন হলো, এখন তো একটা নির্বাচিত সরকার আসছে, এই নির্বাচিত সরকার যে উঠে পড়ে লেগেছে পুলিশ হত্যার কারণে বা জুলাইয়ের জন্য, সেই জুলাইয়ের লোকগুলাকে সবাইকে গড়পড়তা ইন্ডেমনিটি দিতে, দায় মুক্তি দিতে, তাহলে এই যে প্রমাণিত সত্য যে শুধুই পুলিশের গুলি, শেখ হাসিনার বাহিনীর গুলি, আওয়ামী লীগের গুলিতে মারা যায়নি, আরো কোনো আততায়ীর গুলিতে মারা গেছে, সেই সত্য তো এখন বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের লোক ফরহাদ মাজার বলছেন, তাদের লোক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলছেন, তাহলে কেন 24-এর সকল হত্যাকাণ্ডের দায় মুক্তির মধ্যে পড়বে? আলটিমেটলি ফরহাদ মাজারের এইসব কথা বা যে ডকুমেন্ট রয়ে গেছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের কথায়, এগুলো কি একদিন সামনে এসে দাঁড়াবে না? এইগুলো ধরে একদিন কি বিচারের ঘটনা ঘটবে না? আজকে যেই জেনজি নামে দাবি করে, এদের বয়স অ্যাভারেজ 30, 50 বছর পরে তারা কেউ কেউ বেঁচে থাকবে, 40 বছর পরে 70 বয়স, 30 বছর পরে 60 বয়স। এমন যদি হয়, আগামী 20-30 বছরের মধ্যে আরো একটা, যেই শক্তিকে তারা তাড়িয়েছে সেই শক্তি আরো একটা অভ্যুত্থান ঘটায়, আরো একটি বড় ধরনের পট পরিবর্তন হয় বাংলাদেশে। ধরেই নিলাম যে বিএনপির সময়ও কিছু হলো না, যদিও আমি মনে করি যে বিএনপি সেই দল না, এবং বিএনপি ওই এদের পাপের বোঝা বিএনপি তার কাঁধে নিবে না, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা বিহিত হবে। কিন্তু ফরহাদ মাজারদের কথায় যেই সত্য সামনে আসছে, এই ভয়ঙ্কর সত্য, বিএনপি কিভাবে ধামাচাপা দিবে? আপনি যে কারণগুলো বলে ফেলেছেন, এর সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই। সেটা হলো, আপনি যেগুলো বলছেন সেগুলোর সবগুলোই কারণ। আমরা তো দেখে আসি নাই, আমরা অনুমান করে বলতে পারি। আপনি যে ৩ টা প্রশ্ন করলেন যে ডিপ স্টেট তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে,
অথবা তারেক রহমানের উপরে প্রতিহিংসা, যেটা মঞ্জুর হক স্যার বললেন যে হয়তো নিজেকে একটু দায় মুক্ত করার স্পৃহা থেকে বলেছে। আরেকটার সাথে যুক্ত, সে হলো নাবালক তো আমার ভাবির পোলা না, এরা এরা তো আমার ভাই না, ভাবিও বলে নাই, ভাবির পোলা, বয়স তো কম, ভুলে বলে ফেলেছে। মনে করেন আমি একবার না একটা গরু চোরের সাথে, হাসবেন না আপা কিন্তু, আমি একবার এক গরু চোরের সাথে দেখা করছি। আমি বললাম যে কাকা, মানে কাকা না আমরা বলি কাহা, আমি বলছি, ও কাহা আমার একদিন নিয়ে যাবা, কই কই বলছে, কামে, কই তুই কেমনে জানলি? আমি বললাম আমি কি জিজ্ঞেস করছি, তুমি কেমনে জানলা? পরে বলে যে তুমি যে গরু চোর আমি জানি, আমি তোমার সাথে একদিন যাবো। তখন আমার যামু যাবো না যাম, কয় তুই তো ভদ্রলোকের পোলা পান, তোর নিয়ে কিছু ধরা পড়স। আমার চাচা তুমি যে শিয়া না, তোমার কেউ ধরতে, তোমার সাথেই যাবো। তখন বলে তোর নেওয়া যাবো না। আমি বলছি কে? কই তুই এলি নাবালক, গরু চোর হয় সাবালক, তোর নেওয়া যাবো না, তোমার বয়স কম। কারণ আমার কাছে আশ্চর্যের বিষয় ছিল, এত বড় একটা প্রাণী কিভাবে চুরি করে, এটা আমি জানবো, জানতে চাই। কারণ ছোট জিনিস না তো যে আমি কোলে করে নিয়ে আসলাম, পকেটে নিয়ে আসলাম বা কাঁধে করে নিয়ে আসলাম, সেটা ছিল না। একটা গরু নিয়ে যা আমার কাছে, আমি যখন কলেজের ছাত্র, আমার কাছে মনে হয়েছিল যে গরু চোর হইলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান। আসলেই বুদ্ধিমান। সে আমাকে কি বলেছিল, দেখো তোর নেওয়া যাবো না, তুই নাবালক। তা আমার ভাবির পোলারে যে নাবালক, এটা ডিপ স্টেট বলে গিয়েছিল। ডিপ স্টেট বলতে আসলে কি ছিল, এটা অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা বলয়, যেটা শুরুতে বলছে তাকে যায় না ধরা, যায় না বলা, যায় না দেখা, যায় না ছোঁয়া। মানে অনেকটা বায়বীয় হইলেও স্পর্শ করা যেত, অনুভব করে। এটা বায়বীয় না, আরো কোন সংজ্ঞা আমাদের পদার্থবিজ্ঞান এবং দর্শনের শব্দ যোগ করতে হবে, যা আমরা জানি না। যে ডিপ স্টেট আসলে কি, খালি শুনি কিন্তু দেখিলাম না তাহারে দুই নয়নে, স্বপ্নেও দেখি নাই। যাই হোক, তো এই ভাবির পোলারা আরেকটা কারণে বলেছে, সেটা হলো তারা নাবালক, তাই ভুলে বলে দিয়েছে। এইখানে একটা কাজ তারা করেছে। এই ব্যাপারে আমরা একটা জিনিস আলোচনা, মুরব্বীর আগে বলতো যে যত আকামি করস, একটা না একটা তো ভুল করেই যাবি, তোরা যে ধরতে পারবো। এরা ওই ভুলটা করে যাচ্ছে। আপনার সাক্ষীর দরকার না। আমাদের সবচেয়ে সুবিধা কি জানেন? এই কথাগুলো কিন্তু আপনি বলেছেন, আপনার মতো যারা ইউটিউবে ছিল তারা বলেছে, মঞ্জুরুল হক সাহেবেরা বলেছে, আমরাও বলেছি, অনেকেই বলেছে যে এর পিছনে কোনো শক্তি ছিল। এটা এদের কি মরদ আছে, যারা জীবনে ৩৬ দিনের সর্বোচ্চ যাদের রাজনীতির বয়স, যাদের রাজনৈতিক মুসলমানি বা খতনা হয় নাই, তারা এই দেশের নেতৃত্ব নিয়ে নিল। এত সহজ, এত নালিয়া দেশের, যেখানে আমরা ঝানু ঝানু নেতাদের আসতে দেখলাম না, যেখানে আমরা মুজাহিদুল ইসলাম সেলিমকে ক্ষমতায় আসতে দেখলাম না, এমপি হতে দেখলাম না, সাকি হয়ে গেল। দালমে কুস্ত কালা হায়, যে মাথাইল রে কেউ, ওর মার কাছে মাথাইল, এটাই তো কেউ জানে না। সে লোকটা এমপি হয়ে গেল, ভিপি নূর প্রতিমন্ত্রী হয়ে গেল। দালমে কুস্ত কালা হায়। সেখানে প্রিন্স ভাই তো হইল না, সেখানে তারাও তো বামপন্থী। এমনকি চিঙ্কু বাম কাফিকেও তো দেখলাম না এমপি হইতে। তাদের সভাপতি সেক্রেটারি মিলে ১,০০০ ভোট হয় নাই। কিন্তু আমার ভাবির পোলা, যাদের কেউ চিনেন না, জানে না, আবারও কথাটা রিপিট করছি, যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারা এমপি হয়ে গেল, উপদেষ্টা হয়ে গেল। আর কি দেশে অধ্যাপক ছিল না, আসিফ সারকে নিয়ে এসে তাকে বানাইতে হবে, রেজওয়ানা আপাকেই নিয়ে আসতে হবে, ফরিদা আক্তারকেই নিতে হবে। অনেকে হয়তো বলবেন ফরিদাকে কেন ফরিদা বলি, কারণ ডিপ স্টেট সবাইকে খরিদ করে নিয়েছিল, তাই আমরা তাকে ওইটাকে স্ত্রীলিঙ্গ বানিয়েছি, জেন্ডার পরিণত করে খরিদা বলে দিয়েছি। তো এদের ডিপ স্টেট যে কাজ করেছে, বা বায়বীয় একটা শক্তি, বা আরো কোনো শব্দ যোগ করা যায়, এগুলো আমরা যখন বলতাম আমাদের গালি দিত, আমরা শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল, এমনকি মাঝে মাঝে আমেরিকার দালালও বলতো। হাস্যকর ব্যাপার। তো আমাদের বামপন্থীদের চোখ আবার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, মাকড়সার চোখের মতো, মাছির চোখের মতো, যারা সব দুনিয়ার টাওয়ারে ধরা পড়ে। সব জায়গায় এদের টাওয়ারে ধরা পড়লো যে আমেরিকা গিয়ে ক্ষমতার পতন ঘটাইলো, রিজিম চেঞ্জ করলো। শুধু তাদের টাওয়ারটা বাংলাদেশে ২০২৪-এর ৫ই আগস্ট বন্ধ ছিল, কোন কোন বোধহয় যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত, তাই তারা এটা দেখতে পায় না। তারা এখানে আহ, তাদের ভাষায় ১৫০০ বা ২,০০০ লোককে হত্যা করে শেখ হাসিনা হয়ে গেল ফ্যাসিস্ট। কালকে উদিসির ব্যানারে আমরা তা দেখলাম, সিংকু বামেরা হিয়া খানের সাথে গোলাম আজমের পাশে জননেত্রী শেখ হাসিনার পোস্টার বানাইলো বিকৃতি করে। আচ্ছা, শেখ হাসিনার যদি ওই বিকৃতিটা তারা আলাদা জায়গায় করতো, আমি আপত্তি করতাম না, বলতাম এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখনই তারা গোলাম আজমের সাথে এবং হিয়া খানের সাথে, হিটলারের সাথে ছবিটা টাঙিয়েছে, তখন আমার দুইখান কথা আছে। মিস্টার উদ্দিসি, তোমাদের আমরা চিনে ফেলেছি, তোমরা হু আর ইউ, তোমরা কারা, হু আর দে, আমরা চিনে ফেলেছি। আমরা চিনে ফেলেছি যে জামশেদ জানোয়ার যে কি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যান না,
আনু মোহাম্মদ, রেহনুমা আপারা সহ যারা বিপ্লবী প্রফেসর, যারা বাংলাদেশে বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দেন, তিনারা এক সময় আমার আদর্শিক গুরু ছিলেন। একটা সময় মানে 20-25 বছর আগে যখন ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে, তারা আমার বিরাট বড়, যাদের বই আমি নিজে নিয়ে নিয়ে যাইতাম বিক্রি করতে, মানুষকে বলতাম ওনারা আমাদের সেরা বুদ্ধিজীবী। আর দুর্ভাগ্যের বিষয় যে এই কমরেড, তার নাম দিয়েছি আমি কমরেড আনু বিহারী। কারণ হচ্ছে যে তিনি আবার আমাদের আমাদের সৌভাগ্য হোক দুর্ভাগ্য, তিনি আমাদের সরিষাবাড়ির, মানে আমাদের এলাকার। তিনি যে আমাদের সরিষাবাড়ি এটা মানুষ জানে না। আমি বরং বলতাম ভাই উনি তো আমাদের সরিষাবাড়ি, বুঝতে পারছেন? আবার তিনি পরিচয় দেন না সরিষাবাড়ি, বাই চান্স জামালপুর সরিষাবাড়ি পরিচয় দিলে যদি ইজ্জত চলে যায়, আমি আবার উল্টা, আমি আবার পরিচয় দিই যে আমার বাড়ি সরিষাবাড়ি এবং জামালপুর। যাই হোক, আমার উল্টা হয়েছে, আমার ইজ্জত বেড়েছে, কমে নাই। তো এই আনু মোহাম্মদেরা, এরা এত বড় বিপ্লবী, এত বড় বিপ্লব করতে দেখলাম, এখন আর তাদের বলতে শুনলাম না যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে। তারা 1500 থেকে 2000, তাদের ভাষায় শেখ হাসিনা তাদের হত্যা করে, তাদের ভাষায়, আমার ভাষায় না, আপনার ভাষায় না, 2000 বা 1500 হত্যা করছে। তার মধ্যে আবার 450 ফেরত আসছে জিন্দা শহীদেরা। এরা কেউ কবরে আজাব থেকে সহ্য করতে না পারে চলে আসছে, কেউ বেহেশতের হুরিদের অত্যাচারে যে 72টা কেন, এত কেন, এই জন্য চলে আসছে, কেউ বা মনে করছে তো কম কেন, তাই চলে আসছে। এরা জিন্দা শহীদ হয়ে গেছে। শেখ হাসিনা, এক মিনিট প্লিজ, সেই শেখ হাসিনা তাদের দৃষ্টিতে ফ্যাসিস্ট, কিন্তু আল্ট্রা ফ্যাসিস্ট 80,000 খুন করা খোমেনি তাদের কাছে বিপ্লবী নেতা। এটাই হচ্ছে আমাদের সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন? এটা সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটা সাধারণ প্রশ্ন নয়। কারণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশটা, মানে বাংলাদেশ, দিল্লির দিকে ঝুঁকবে না বেইজিং এর দিকে ঝুঁকবে না রিয়াদের দিকে যাবে, মানে যেহেতু নতুন সরকার এসেছে। কারণ এই একটি সফরই পুরো খেলাটা, পুরো কূটনীতিটা, পুরো কৌশলটা পাল্টে দিতে পারে। বাংলাদেশ একটা ছোট দেশ, তবে অনেক সম্ভাবনার দেশ। আবার দেশটি নিয়ে নিরাশ হবার মতো সংবাদও কম নয়। তবু সেই বাংলাদেশকে নিয়ে এখন বিশ্বের বেশ কটি দেশ বেশ তৎপর। তারা বাংলাদেশকে নিজেদের বলয়ে পেতে চায়। বাংলাদেশের সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে। এই সময়ে বাংলাদেশের পথ চেয়ে অপেক্ষায় আছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের গতিবিধির উপর, মানে বাংলাদেশের সরকারের গতিবিধির উপর নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে চীন। এমনকি বাংলাদেশকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব। এই দেশগুলো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে, তিনি কি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তারেক রহমান, দেশের মধ্যেও কিন্তু এই আলোচনাটি আছে। এটা গত বেশ কিছুদিন ধরে হচ্ছে। কারণ এই একটি সিদ্ধান্তেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক ইঙ্গিত। এই প্রথম সফরটা হয়ে উঠেছে আসলে একটা পাওয়ার সিগন্যাল। কিরকম? দেখুন, প্রথম সফরে নয়াদিল্লি গেলে খেলাটা একরকম হবে। যদি আবার বেইজিং যান তাহলে খেলার গতিমুখ অন্যরকম হবে। অথবা অন্য কোনো দেশে গেলে সেই অনুযায়ী হিসাবটাও কিন্তু বদলে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কোন শক্তির দিকে ঝুঁকবে, এটা হচ্ছে সেই ঘোষণার প্রথম ধাপ, মানে কোথায় তিনি যাবেন। তাই তারেক রহমান প্রথম সফরে কোন দেশে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমাদের সাম্প্রতিক ইতিহাস বলছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যখন প্রথম বিদেশ সফরে যান, মানে অতীতে গেছেন, সেটা শুধু সফর থাকে না, সেটা হয়ে ওঠে সেই সরকারের পররাষ্ট্রনীতির প্রথম ঘোষণা বা ইঙ্গিত, যাই বলুন না কেন। ঠিক সেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছেন বিএনপির নেতা, বিএনপি চেয়ারম্যান, বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, তিনি। চারদিক থেকে আমন্ত্রণ আসছে, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসছে, আমন্ত্রণ এসেছে।
ভারত ডাকছে, চীন ডাকছে, সৌদি আরব ডাকছে, এমনকি ভুটান, মালয়েশিয়া, জাপান সবাই প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে। কারণ ওই যে বললাম, এর পেছনে আছে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য এই একটি সিদ্ধান্তই হয়ে উঠতে পারে পাওয়ার গেম। তাই প্রশ্ন, প্রথম সফরে কোথায় যাবেন তারেক রহমান? ঝানু কূটনীতিকরা বলছেন তারেক রহমানের জন্য প্রথম নিরাপদ অপশনটা হচ্ছে ভুটান, কারণ ভুটান আমন্ত্রণ জানিয়েছে। কারণ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই দেশ, অর্থাৎ ভুটান। তো যদি তিনি ভুটানে যান তাহলে একটা বার্তা যাবে, সেটা কি? সেটা হবে এরকম যে আমরা আবেগ, মানে বাংলাদেশিরা বা তারেক রহমান বা বিএনপি চেয়ারম্যান আবেগ, ইতিহাস এবং ভারসাম্য সবকিছু মাথায় রেখেছেন বা রাখছেন। এবং একই সঙ্গে দিল্লির আধিপত্যবাদের যে একটি সমালোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে, সেখানে একটি বার্তা যাবে যে দিল্লির আধিপত্যবাদের কাছে এই সরকার মাথা নোয়াচ্ছে না। বাংলাদেশে যারা অ্যান্টি ইন্ডিয়ান কার্ড নিয়ে রাজনীতি করেন, মাঠ গরম করেন, তারাও হয়তো একটু চুপসে যাবেন, তারেক রহমানকে আক্রমণ সেভাবে করতে পারবেন না। কিন্তু আসল খেলাটা এখানে না, আসল খেলা হচ্ছে ভারত, আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, সপরিবারে দ্রুত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যেন নয়াদিল্লি যান, তারেক রহমানকে একসঙ্গে কাজ করবার জন্য তারা অপেক্ষা করছেন, মুখিয়ে আছেন। ভারতের সঙ্গে বিএনপির সাম্প্রতিক কিছু গোপন হিসাব নিকাশ, মানে এটি আমি নিশ্চিত নই, এটি আলোচনা আছে বা বোঝাপড়া নিয়ে যে মাঠে যে সমালোচনাটা আছে এখানে সেখানে, সেটি নিয়েও কিন্তু তখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন সবাই। তারপরও মানে বলা হচ্ছে যে এখন যদি তারেক রহমান প্রথমেই দিল্লি যান তাহলে একটা পরিষ্কার বার্তা যাবে, বিএনপি তার পুরনো ভারত বিরোধী ইমেজ থেকে, পুরনো ভারত বিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে চাইছে। এছাড়াও যে গোপন সমঝোতার কথা শোনা যায়, তাও হয়তো সত্যি, সেরকমও হতে পারে। তখন সংসদে এবং সংসদের বাইরে ভারত বিরোধী রাজনীতি যারা করেন বাংলাদেশে, তাদের খোঁচা, তাদের খোটা, তাদের সমালোচনা, তাদের হুঙ্কার তারেক রহমানকে সহ্য করতেই হবে। এবং বলতে দ্বিধা নেই, এখানেই শুরু হবে আসল হিসাব নিকাশ। কারণ একটু খেয়াল করলে দেখবেন যে নয়াদিল্লিও এখন আর আগের জায়গায় নেই, মানে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। কেন বলছি? যে দিল্লি তারেক রহমানকে একসময় এড়িয়ে গেছে, এড়িয়ে থাকতো, আজ সেই দিল্লির সরকারই তারেক রহমানকে কাছে টানতে চাইছে। কেন? কারণ খুব সোজা, বাংলাদেশ এখন আর শুধু একটা দেশ না, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধক্ষেত্র, কৌশলগত। এই যুদ্ধক্ষেত্রের একদিকে রয়েছে চীন, অর্থাৎ বন্দর, চীন মানে বন্দর, বন্দরের উন্নয়ন, অবকাঠামো, এবং আছে অবকাঠামো এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে এই যে চীনের দিকে যদি যাই। আর অন্যদিকে আছে ভারত। ভারত মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি আছে, সীমান্ত সমস্যার বিষয় আছে, আঞ্চলিক প্রভাবের বিষয় আছে, নিকট প্রতিবেশীর সুযোগ সুবিধার বিষয়গুলো তো আছেই। এই যে দুটি দেশের কথা বললাম বিশেষ করে, এর মাঝখানটায় আছে বাংলাদেশ। এখন আপনি যদি প্রথমেই ভারতের দিকে যান, সেটা বেইজিং দেখবে, সেভাবে বেইজিং তার কূটনীতি এবং কৌশল সাজাবে, ঠিক করবে। আর যদি বাংলাদেশ বা তারেক রহমান চীনের দিকে ঝোঁকেন, সেক্ষেত্রে দিল্লিও কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা তাদের মতো করে মাঠে থাকবে, মাঠে নামবে। এই জায়গায় গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য কোন দেশ হতে পারে বেটার অপশন বা বেস্ট অপশন। ও আচ্ছা, এখানে আমি ভুলে গেছি আরেকটা বিষয়, এখানটাতেই আছে আরেকটা চমকপ্রদ অপশন, সেটা হচ্ছে সৌদি আরব। তারা আমন্ত্রণ জানিয়েছেন, সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তিনি সৌদি আরব যান তাহলে কি হবে? প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম উমরা পালনের সুযোগটা তিনি পাবেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে বলয়, সেই বলয়ে তিনি ঢুকতে পারবেন এবং
এই মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অর্থনৈতিক শক্তি, সেখানে সেই বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ তৈরি হবে তারেক রহমানের, অর্থাৎ বাংলাদেশের। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে এটা হতে পারে একটা পাওয়ারফুল মুভ। এখন তারেক সাহেব কি করবেন সেটা তো তারেক সাহেব জানেন। এই কারণেই বলা হচ্ছে, যদি তারেক রহমান প্রথমে রিয়াদ যান, তাহলে বার্তাটা যাবে এমন যে বাংলাদেশ ধর্মীয় অনুশাসন, ইবাদত এবং মধ্যপ্রাচ্যকেই অগ্রাধিকার দিচ্ছে। আবার বলতে দ্বিধা নেই, এর মধ্যে আবার নীরবে পথ চেয়ে আছে পাকিস্তানও। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই তারা আমন্ত্রণ জানিয়েছে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে এই পাকিস্তান যে আমন্ত্রণ জানিয়েছে, প্রত্যাশা করছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম সফরে পাকিস্তান যাবেন। এটিতে তাদেরকে উৎসাহ জুগিয়েছে ইউনূসের 18 মাসের সরকারের কার্যকলাপ এবং নানান প্রতিশ্রুতি, পাকিস্তানের সঙ্গে তাদের ওঠা বসা ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা দেখেছি গত 18 মাসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং যোগাযোগ হঠাৎ করে বাড়তে শুরু করেছে, যেটা এর আগে একেবারেই ছিল না 13-14 বছর। সেটি নতুন করে মানে একেবারে হুজুগের মতো করে বাড়তে শুরু করেছে। তো এই যে বেশ কয়েকটি অপশনের কথা বললাম, এতগুলো অপশনের মধ্যে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসলে কি চান, বিএনপি সরকার আসলে কি চায়, কোন দিকে যাবে তারা। কারণ তারেক রহমান নিজেই তো বলেছেন বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। মানে তিনি কোনো এক দেশের দিকে ঝুঁকবেন না, এমনটাই তো বার্তা দেয়। এবং তিনি ভারসাম্যমূলক কূটনীতি অনুসরণ করবেন, ইতিমধ্যে তিনি বিষয়গুলো পরিষ্কার করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম সফর তো একটা হবেই, এবং এই প্রথম সফরেই যে কোনো একটা সিগন্যাল বেছে নিতে হবে বা যে কোনো একটা সিগন্যাল তাকে দিতে হবে। কারণ একসঙ্গে সব নৌকায় পা দেওয়া যায় না, সম্ভব নয়। তাই চাইলেও এখানে নিরপেক্ষ থাকার উপায় নেই। বিশ্ব রাজনীতিটাই আসলে এমন। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন এই সফরটা মানে প্রথম বিদেশ সফরটা শুধু মানে সাদামাটা কোনো সফর নয়, এটা হচ্ছে প্রকৃত অর্থেই পজিশনিং, বাংলাদেশের কূটনীতির, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথ চলার পজিশনিং। তারেক রহমান তাই কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন প্রথম সফরে, সেটাই বলে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াচ্ছে। এবং একবার সিদ্ধান্ত প্রকাশের পর আর ফিরে আসার সুযোগ থাকবে না, মানে এটা কারেকশন করা যাবে না যে আমি দিল্লি গেলাম তো আমি ওই ব্লকে গেলাম, চীন গেলাম তো সেটা গেলাম, এটি আর বদলানোর সুযোগ থাকবে না। প্রায়োরিটি সেভাবেই ফিক্স হয়ে যাবে। কারণ এই যে বলছি, প্রথম পদক্ষেপই ঠিক করে দেবে আপনি কোন খেলায় নেমেছেন, কোন ব্লক বেছে নিয়েছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কোথায় যাওয়া উচিত? দিল্লি, বেইজিং, ভুটান, রিয়াদ না অন্য কোথাও? তার গণজাগরণ মঞ্চের সেই আন্দোলন, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে যে মজমা হয়েছিল, আজকাল একটু উর্দু শব্দ বললে তো আর কি নাকি জাতে ওঠা যায়, তাই বলা হয় যে মজমা, দেখেন তারা তো জান, জবান, ইনসাফ এই সমস্ত শব্দ, আমরা একটু যে মজমাটা হয়েছিল, বিশাল মজমা, সেই মজমাকে আমার ভাবির পোলারাও এখনো ছাড়াই যেতে পারে নাই, জামাতও পারে নাই। কারণ আমরা যারা গণজাগরণ মঞ্চের কর্মী ছিলাম তারা জানি সেখানে লাখো লাখো মানুষ মাসের পর মাস সেখানে অবস্থান নিয়েছিল। আপনারা সেটা দেখেছেন, আপনারাও কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন ফিজিক্যালি, এবং কেউ কেউ শুধু তো শারীরিক ভাবে উপস্থিত থাকা যায় না, বিভিন্ন ভাবে উপস্থিত থাকা যায় যে কোনো কাজে। আপনারা সংহতি জানিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষ সংহতি জানিয়েছিল, এবং তাদের সংখ্যা নেহায়েত কম ছিল না যারা বাইরে ছিলেন। এমনকি যারা উপস্থিত ছিলেন তারা লাখো জনতার ভিড়, সেটা সবাই দেখেছে। যদিও অভিযোগ করে যারা জামাতি হেফাজতি যে এটা সরকার মদদে হয়েছিল, তো বাবা এখন তো তোমাদের সরকার, তোমরা 12 লক্ষ থেকে 20 লক্ষ মানুষের জানাজা করাইতে পারো ওই তালিবর্ষ ও অন্তস্থ একারা হাদি, যার যে এই পাকিবাদী পোলা হাদির জন্য এত লক্ষ লোকের জানাজা করাইতে পারো, তো তোমরাও 1 মাস করে দেখাও 1 লক্ষ লোকের সমাবেশ শাহবাগে না পারো বাইতুল মুকাররমেই দেখাও, না হয় যদি মুরত থেকে প্রতি শুক্রবারই করে দেখাও, প্রতি শুক্রবারে এইভাবে টানা 30টা দিন দেখাও যে প্রতি শুক্রবারে তোমাদের লাখো জামায়াত হয়। আমরা জানি জুমার নামাজের পরে ওই যে লোক চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সেগুলো ছিল অর্জিত নয়, অর্পিত। সেগুলো ছিল সেগুলো ছিল লোক দেখানো। কিন্তু আমাদের যেটা ছিল
সেটা যে স্বতঃস্ফূর্ত ছিল সেটা আমরা দেখেছি। সেই সময় এই উদীচী সাথে ছিল। আমরা জানি না তারা হঠাৎ করে, আমরা বুঝতে পারি না নাকি তাদের একটা দোষ, যেখানে লোক বেশি দেখবে সেখানে গিয়ে ওই যে মুসারের মতো আমরা গ্রামে দেখতাম যে কোনো গরু মারা গেলে দৌড়ে এসে মুসার দূর থেকে একটা চাকু ছুরি মেরে দিলেই সে তো একটু অংশ পেত। এরা কি এরকম ভিড় দেখলেই সেখানে জমায়েত হইতে হবে? সম্ভবত এই কারণে। আবার যখন দেখবেন আওয়ামী লীগ ফিরে আসবে, এরাও সেখানে গিয়ে হারমোনিয়াম তবলা নিয়ে হাজির হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তারা যে কাজটা, আপনি দেখেন উদীচীর এই জায়গাটা দিল বঙ্গবন্ধু, এদের খুব কষ্ট। বঙ্গবন্ধু আপনার ইস্তেমার জায়গা দিছে, তাও কষ্ট, মানে তারপরেও তাদের মন ভরে না। জননেত্রী শেখ হাসিনা এই যে হেফাজতীদের সার্টিফিকেট দিল, তাদের সনদ দিল, তাদের মাদ্রাসা করার সুযোগ সুবিধা, সারা দেশে তো কওমি মাদ্রাসার বন্যা বয়ে গেছিল সেই আওয়ামী লীগের সময়। তারপরে বলে ইসলাম খত্রেমে মসজিদ তিনি নিজেই বানিয়ে দিয়েছেন। তাদের কোটি কোটি টাকার জায়গা জমি দিয়েছেন। তারপরও শেখ হাসিনা তাদের কাছে ভালো হতে পারেনি। ঠিক যেমন এই উদীচীর একটা অংশের কাছে ভালো হতে পারেনি। এই উদীচীদের একটা অংশকে, এই বৃহত্তর অংশকে আমি চিঙ্কুবাম বলি। আমি বাংলাদেশে দুইটা জিনিস বারবার বলে আসতেছি, যেটা হেফাজতে ইসলাম না, আওয়ামী লীগ থাকতেও বলেছি, এখনো বলি, ওটা হেফাজতে ইসলাম নয়। যেই দলের নামের আগে ইসলাম পরে ইসলাম মানে হচ্ছে সেটা পাকিস্তান। যেমন জামাতে পাকিস্তান, হেফাজতে পাকিস্তানেরা ইসলাম নাম নাম সংযুক্ত করেছে যাতে পাবলিক লাথি উষ্টা না দেয়, সেই জন্য এই নামটা যুক্ত করেছে। কারণ বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে তারা ধর্মভীরু, তারা কতটুকু ধার্মিক সেদিকে আমি যাচ্ছি না, কারণ সততায়, আতিথেয়তায়, সত্যবাদিতায় এরা কিন্তু ধার্মিক না, কিন্তু ধর্মভীরু। আবার এরা ধর্মের নামে আপনাদের জমাট করতে পারবেন। তো এটাই জামাত সেই কাজ করেছে। আর চিঙ্কু বাম যারা, এদের বলেছি যে ওটা হেফাজতে পাকিস্তান, তেমনি এই বাম যারা, এদের বলছে আমি চিঙ্কু বাম। চিঙ্কু বামের ৩ কাম আমি গবেষণা করে ১০-১২ বছর গবেষণা করে প্রুভ করেছি। চিঙ্কু বামদের ৩ কাম। ১, বঙ্গবন্ধুর বদনাম তাদের করতেই হবে। ১০টা বাক্য যদি রাজনৈতিক আলোচনায় বলে, সেখানে একটা বাক্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে থাকবেই থাকবে। মনে করেন তাদের যদি আপনি গরুর রচনাও লিখতে দেন চিঙ্কু বামদের, সেইখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বলবে। বলবে যে বঙ্গবন্ধু তো গরু চড়ায় না। লিখবে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ এ লং টেইল। তারপর শেষে বলবে যে বঙ্গবন্ধু তো গরু রাখে নাই। এটা বলবে শেষে। মনে করেন তাকে বাঘ রচনা লিখলে দিলেন। ওই বাঘ রচনা লিখতে গিয়ে শেষে যায় বলবে বঙ্গবন্ধুর বাড়িতে তো বাঘ ছিল না। এটা বলবেই তারা। এরা বলবেই। আপনি যদি ইসলামের ইতিহাসের উপরে যে তোমরা প্রফিট মোহাম্মদের নামে ১০০০ বাক্যের একটা অনুচ্ছেদ লেখো, ওই মধ্যে ৯ নম্বরে গিয়ে লিখবে বঙ্গবন্ধু তো ১৪০০ সাল আগে আরবে ছিল না। মানে তাদের বলতে হবেই, এটা তাদের অভ্যাস। বঙ্গবন্ধু, চিঙ্কু মামের ৩ কাম, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং ভারত, এই ৩টার বিরুদ্ধে তাদের বলতে হবে। তারা যদি ১০টা বাক্য লেখে কোরআনের উপরে, ৩টা বাক্যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম করবে। তারা যদি ১১০০ বাক্য লেখে, তার মধ্যে ১০০ মধ্যে ৩০টা বাক্য থাকবে এই বিরোধিতা। এদের করতেই হবে। না হলে এদের এমন কি, এদের যখন রোগ না সারে, এই চিঙ্কুবামদের যখন কোষ্ঠকাঠিন্য রোগ হয়, তখন তারা ৩ বার এই যে বঙ্গবন্ধু, ভারত এবং আওয়ামী লীগের নামে গালাগালি করে, তখন তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। তো এরা এটা করবেই। আপনি ২৬শে মার্চে কোন আক্কেলে শেখ হাসিনার ছবি আপনি দিবেন? এরা যদি, অনেকে আমাকে বলছে তবে কি শেখ হাসিনার সমালোচনা করা যাবে না? আমি করার সমালোচনা করেছি উদীচীর। এই যে এই কাফিদের, এই কাফি, কাফির বিবি, আরেকটা আছে কুত্তা কাফি, ওই যে একটা কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি, এই কাফিদের যখন সমালোচনা করেছি, আমাকে অনেকে বলছে শেখ ফরিদ সাহেব আপনি তো বাম রাজনীতি করতেছেন, করেছিলেন আগে, তো আপনি কেন প্রতিবাদ করতে দিবেন? আমি যে আপনাকে কে বলছে প্রতিবাদ করবেন না? আচ্ছা, আমিও যদি আমার বিরুদ্ধে আপনি লেখেন, আমার বিরুদ্ধে বলেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে সারাদিন ভারতের দালাল বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আওয়ামী লীগের দোসর বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আমেরিকার দালাল বলেন, কোনো সমস্যা নাই। সারাদিন ইসরায়েলের দালাল বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা প্রেক্ষিতে আপনাকে বলতে হবে। আপনি আপনি গরুর রচনা যায় যদি ছাগলের লেজ নিয়ে আসেন, তাহলে তো হবে না। ২৬শে মার্চে কেন? আপনি ২৫শে মার্চে করেন, আপনি ২২-২৩ মার্চ করেন, আপনি অন্য দিন করেন বা ২৭শে মার্চে করেন। আপনাকে শুধু শেখ হাসিনা, আমি বলেছি যে আপনি ইয়াহিয়ার পাশে শেখ হাসিনার ছবি কেন? গোলাম আজমের পাশে শেখ হাসিনার ছবি কেন? ও মানে আপনি ওই যে, মানে আপনি দুই কুল রক্ষা করতে চান। ওই আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেশতে না পায় গোর। এই সমস্ত চিঙ্কুবামদের এই জন্যই কিন্তু চাইনিজেরাও এদের বিশ্বাস করে না। জামাতি, হেফাজতি, আমার ভাবির পোলাদের এই জন্য কিন্তু চায় না, চায়নাতে নিয়ে এই আপনার বেইজিং এ নিয়ে যাইতেছে। এদের নেয় না, কারণ জানে এদের কোনো চরিত্র নাই। আপনি দেখেন শেখ হাসিনার সাথে তো ইয়াহিয়ার ছবি যায় না। আপনি ১০০ বার শেখ হাসিনার ছবি বিকৃতি করেন, করেন। আমার এই আমি তার আওয়ামী লীগ করি না, আপনার বাধা দিব। আওয়ামী লীগ করলেও আমি বাধা দিতাম না। মনে করেন আমি আওয়ামী লীগ করি, শেখ হাসিনার ছবি কেউ বিকৃতি করেছে, আমি বাধা দিব না, আপনি প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদের ক্ষেত্র, স্থান, কাল ব্যাপার আছে। ইয়াহিয়ার সাথে সেই ছবি কিভাবে যায়? ইয়াহিয়ার সাথে গোলাম আজমের ছবি যায়।
ইয়াহিয়ার সাথে সাইদের ছবি যায়, ইয়াহিয়ার সাথে নিজামের ছবি যায়, সেখানে আপনি কিভাবে নিয়ে গেলেন তার ছবিটা? তার উপর আবার হিটলার নিয়ে আসলেন। বদমাইশি করার আর জায়গা পান না, বদমাইশি করার জায়গা পান না। এগুলো তো আমরা বুঝি। ওই তো বললাম সিংকুবমদের ৩ কাম: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম। এছাড়া তাদের কোনো কাজই নেই। আপনি দেখবেন এরা মুরত থাকে গোলাম আজমের বিরুদ্ধে মিছিল করুক তো দেখি, পারবে না। এই সাহস তাদের নাই। জানে যে চাপার ধন্না উড়াই ফেলবে জামাতেরা। তো জামাতের হাত থেকে বাঁচার জন্য, জামাতের লাথি উষ্ঠা থেকে বাঁচার জন্য আর হলো ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগ বিরোধী। বললাম তো সিংকুবাম হইলে আপনাকে, সিংকুবাম হলে ১০০টা যদি ইমানের অঙ্গ থাকে, প্রধান ৩ অঙ্গ ১, ২, ৩ হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারত এর বিরোধিতা করতে হবে।